আজকের আজকে থেকে পড়বো হলো প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ধনবান বাবা নির্ধন বাবা। লিখেছেন রবার্ট কিওসাকি এবং তিনি যেমনটি বর্ণনা করেছেন ঠিক সেভাবেই পড়ব। আমার দুজন বাবা ছিলেন, একজন ধনবান বাবা, অন্যজন নির্ধন। একজন খুবই উচ্চশিক্ষিত এবং বুদ্ধিমান, তার পিএইচডি ডিগ্রি ছিল এবং 4 বছরের প্রাক স্নাতক পড়া 2 বছরেরও কম সময়ে সম্পূর্ণ করেছিলেন। তারপর তিনি আরও পড়াশোনার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে গিয়েছিলেন। এই সমস্ত শিক্ষা লাভের জন্য তিনি সম্পূর্ণ ছাত্রবৃত্তি পেয়েছেন এবং আমার জন্য আমার অন্য বাবা 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করেননি। তারা দুজনেই সারা জীবন পরিশ্রম করে কর্মজীবনে সফল হয়েছিলেন। এখানে যারা দুজন বাবার কথা বলতে বোঝানো হয়েছে যে একজন আসল বাবা এবং মূলত আরেকজন হলো মানে শিক্ষার ক্ষেত্রে বাবা হিসেবে তাকে বলা হয়েছে, এইরকম কিছুই। তবে দুজনে আসল বাবা না, একজন আসল বাবা। তো যাই হোক, তো আমি যেখান থেকে পড়ছিলাম সেটা হলো তারা দুজনেই সারা জীবন পরিশ্রম করে এবং কর্মজীবনে সফল হয়েছিলেন। দুজনেই প্রচুর রোজগার করেছেন, তবু একজন সারা জীবন সংগ্রাম করেছিলেন, অন্যজন হাইওয়ের সব থেকে ধনীর মধ্যে একজন হয়েছিলেন। একজন মারা যাওয়ার সময় কোটি কোটি ডলার তার পরিবার দান এবং চার্চের জন্য রেখে গিয়েছিলেন, অন্যজন বাকি রেখে গেছেন শুধু দেনা। তারা দুজনেই দৃঢ়চেতা, আকর্ষণীয় এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন। দুজনেই আমাকে পরামর্শ দিয়েছেন, কিন্তু তারা একই ধরনের পরামর্শ দেননি। দুজনেই দৃঢ়ভাবে শিক্ষায় বিশ্বাস করতেন, কিন্তু তারা একই শিক্ষার পাঠ্যক্রম অনুমোদন করেননি। আমার যদি একজন বাবা থাকতো, তবে তার উপদেশ আমাকে হয়তো গ্রহণ করতে হতো অথবা বর্জন করতে হতো। দুজন বাবা উপদেশ দেওয়ার জন্য থাকায় দুটো বিপরীতধর্মী মতামত শুনে আমার বিকল্প পছন্দের সুযোগ ছিল। একটা মতামত ধনী ব্যক্তির এবং অন্যটা গরিব ব্যক্তি। একটা অথবা অন্যটা সরলভাবে গ্রহণ বা বর্জন না করে আমি এ নিয়ে আরও ভাবনা চিন্তা করতাম আর দুটো তুলনা করতাম এবং তারপর নিজের জন্য বেছে নিতাম। সমস্যাটা হলো, এই ধনবান ব্যক্তির তখনও ধনী হয়নি এবং নির্ধন ব্যক্তিটি তখনও গরিব নন। দুজনেই তাদের কর্মজীবনের সবে শুরু করেছিলেন এবং দুজনেই অর্থ এবং পরিবার নিয়ে সংগ্রাম করছিলেন, কিন্তু টাকা পয়সার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা। উদাহরণস্বরূপ, এক বাবা বলতেন অর্থের প্রতি ভালোবাসাই সমস্ত নষ্টের মূল। অন্যজন বলতেন অর্থ যথেষ্ট না থাকাই সমস্ত অনিষ্টের কারণ। দুজনের দৃঢ় চরিত্রের বাবা থাকায় এবং দুজনেই আমাকে প্রভাবিত করায় একজন অল্পবয়সী ছেলে হিসেবে আমি মুশকিলে পড়েছিলাম। আমি একজন ভালো ছেলে হতে এবং কথা শুনতে চেয়েছিলাম, কিন্তু দুজন বাবা একই কথা বলতেন না। তাদের দুজনের দৃষ্টিভঙ্গি বৈপরীত্য, বিশেষ করে অর্থ সংশ্লিষ্ট বিষয়ে এত চূড়ান্ত প্রভেদ ছিল যে আমি ক্রমশ অনুসন্ধিৎসু এবং উৎসুক হয়ে উঠেছিলাম। এরা দুজনেই আলাদাভাবে কি বলছেন দীর্ঘ সময় ধরে আমি চিন্তা করতে শুরু করেছিলাম। আমার অনেকটা ব্যক্তিগত সময় কাটত গভীরভাবে চিন্তা করে এবং নিজেকে প্রশ্ন করে, কেন উনি ও কথা বললেন, এবং তারপর অন্য বাবার বক্তব্য নিয়েও মনে একই প্রশ্ন উঠত। শুধু আমি যদি বলতে পারতাম হ্যাঁ উনি ঠিক বলেছেন, আমি ওর সাথে তাহলে একমত, এটা অনেক সহজ হতো, অথবা তার দৃষ্টিভঙ্গি সোজাসুজি বাতিল করে দিতে পারতাম এই বলে যে বুড়ো লোকটা জানে না ও কি বলছে। তার বদলে আমার দুজন বাবা থাকায়, যাদের দুজনকেই আমি ভালোবাসতাম, তারা আমাকে চিন্তা করতে বাধ্য করেছিলেন এবং শেষ অবধি আমার নিজস্ব একটা চিন্তাধারা বেছে নিতে হয়েছিল।
শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ বা বর্জন করার চেয়ে এই প্রক্রিয়া অর্থাৎ চিন্তা করে নিজের জন্য বেছে নেওয়া ভবিষ্যৎ পরিবর্তনকালে আমার জন্য প্রভূত মূল্যবান হয়েছিল। ধনীদের ক্রমশ ধনী হওয়া এবং গরিবদের আরও গরিব হওয়ার এবং মধ্যবিত্তদের দেনার বিরুদ্ধে যুদ্ধ করার একটা কারণ হলো অর্থের বিষয়ে শিক্ষায় বাড়িতেই হয়, স্কুলে নয়। আমরা বেশিরভাগই আমাদের বাবা মার কাছ থেকে অর্থের বিষয়ে শিক্ষা পাই। সুতরাং এক গরিব বাবা মা তার সন্তানের অর্থ সম্বন্ধে কী বলতে পারে? তারা সোজাসুজি বলেন, স্কুল থাক এবং পরিশ্রম করে পড়াশোনা করো। শিশুটি অত্যন্ত ভালো নম্বর পেয়ে গ্র্যাজুয়েট হতে পারে, কিন্তু তার আর্থিক কর্মসূচি এবং মানসিক দৃষ্টিভঙ্গি হবে একজন গরিব মানুষের মতো। অর্থের বিষয়ে স্কুলে শিক্ষা দেওয়া হয় না বা দেওয়া যায় না। স্কুল পুঁথিগত বিদ্যা এবং পেশাদারি দক্ষতার শিক্ষার মনোনিবেশ করে, কিন্তু আর্থিক দক্ষতাই করে না। এর থেকে বোঝা যায় কেন বুদ্ধিমান ব্যাংকার, ডাক্তার, অ্যাকাউন্টেন্ট স্কুলে খুব ভালো নম্বর অর্জন করা সত্ত্বেও সারা জীবন হয়তো অর্থের জন্যই লড়াই করে। আমাদের জাতীয় দেনার কারণ অনেকাংশে উচ্চশিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি উচ্চপদস্থ কর্মচারীরা, যারা আর্থিক বিষয়ে রায় দেন অথচ অর্থের বিষয়ে যাদের কোনো প্রশিক্ষণ নেই বা যৎসামান্য। আমি প্রায়শই ভবিষ্যৎ বিষয়ে ভাবি, যখন কোটি কোটি লোকের আর্থিক এবং চিকিৎসায় সাহায্য দরকার হবে তখন কি হবে? তারা তাদের পরিবার অথবা সরকারের উপর সাহায্যের জন্য নির্ভরশীল হবে। যখন মেডিকেয়ার বা সোশ্যাল সিকিউরিটি ভাড়ার জন্য শূন্য হয়ে যাবে তখন কি হবে? কি করে একটা জাতি বাঁচবে যদি তার শিশুদের অর্থ সংক্রান্ত শিক্ষা দেবার ভার এমন সব বাবা মার উপর লাগাতার ন্যস্ত করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই এখনই দরিদ্র হতে চলেছেন। যেহেতু আমার দুজন প্রভাবশালী বাবা ছিলেন, আমি তাদের দুজনের কাছ থেকেই শিক্ষা শিখেছিলাম। আমার দুই বাবার উপদেশ নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হতো এবং তা করতে গিয়ে আমি মানুষের জীবনের উপর চিন্তাধারার প্রভাবের এক মূল্যবান দৃষ্টিভঙ্গি লাভ করেছিলাম। যেমন, আমার এক বাবা বলার অভ্যাস ছিল, আমার এটা করার সামর্থ্য নেই। অন্য বাবা এই কথাগুলি ব্যবহার করতে নিষেধ করতেন। তিনি বলতেন, আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে? আমি আবার বলছি, যেমন আমার এক বাবা বলার অভ্যাস ছিল, আমার এটা করার সামর্থ্য নেই বা আমি এটা করতে পারবো না। এবং এবং যেমন আমার এক বাবার বলার অভ্যাস ছিল, আমার এটা করার সামর্থ্য নেই। অন্য বাবা এই কথাগুলি ব্যবহার করতে নিষেধ করতেন। তিনি বলতেন, আমার কিভাবে এটা করার সামর্থ্য হবে? তিনি প্রশ্ন করতেন যে আমি এটা কিভাবে করব। একটা ছিল মত এবং অন্যটা ছিল প্রশ্ন। একজন সমস্যাটাতেই ঢুকতে দিচ্ছেন না এবং অন্যজন চিন্তা করার বাধ্য করছেন। আমার তাড়াতাড়ি বড়লোক হওয়ার সম্ভাবনাযুক্ত বাবা ব্যাখ্যা করতেন যে আমার করার সামর্থ্য নেই। এই কথাগুলো স্বয়ংক্রিয়ভাবে বলতে থাকলে তোমার মগজ কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু নিজেকে প্রশ্ন করলে আমরা কিভাবে এটা করার সামর্থ্য হবে, তোমার মগজকে কাজের মধ্যে ঢুকিয়ে দেবে। তিনি একথা বলতে চাননি যে তুমি যা চাও সেসব কেন। তিনি মস্তিষ্ককে খাটাবার ব্যাপারে অত্যন্ত গোড়া ছিলেন। তিনি এটাকে সর্বাপেক্ষা ক্ষমতাশালী কম্পিউটার মনে করতেন। আমার মস্তিষ্ক প্রতিদিন আরও শক্তিশালী হয় কারণ আমি এটাকে ব্যায়াম করাই। এটা যত শক্তিশালী হবে তত বেশি উপার্জন করতে পারবে। তিনি বিশ্বাস করতেন অভ্যাস মতো আমার করার ক্ষমতা নেই। এটা বলা একটা মানসিক আলস্যের লক্ষণ। যদিও দুজন বাবাই কঠিন পরিশ্রম করেছেন, আমি লক্ষ্য করেছিলাম একজন বাবা পয়সা সংক্রান্ত ব্যাপারে মগজকে ঘুম পাড়িয়ে দেবার অভ্যাস ছিল।
আর অন্যজন অভ্যাস ছিল মগজটাকে খাটানোর। দীর্ঘদিনের ফলাফলে দেখা গিয়েছিল একজন বাবা আর্থকভাবে দৃঢ় হচ্ছেন আর একজন দুর্বল হচ্ছেন। একজন ব্যক্তি যে নিয়মিত জিমে গিয়ে ব্যায়াম করেন বনাম একজন ব্যক্তি যে সবাই বসে বসে টেলিভিশন দেখেন, তার থেকে এই ব্যাপারটা খুব একটা তফাৎ নেই। সঠিক শারীরিক ব্যায়াম স্বাস্থ্যের উন্নতির সুযোগ দেয় এবং সঠিক মস্তিষ্কের ব্যায়াম সম্পত্তি বাড়ানোর সুযোগ দেয়। আলসেমি স্বাস্থ্য এবং ধন সম্পত্তি দুটোরই ক্ষতি করে। আমার দুই বাবার চিন্তাধারা একদম আলাদা ছিল। একজন বাবা ভাবতেন ধনীদের বেশি ট্যাক্স দেওয়া উচিত অপেক্ষাকৃত দুর্ভাগ্যদের সাহায্য করার জন্য। অন্যজন বলতেন যারা উৎপাদন করে ট্যাক্স তাদের শাস্তি দেয় এবং যারা উৎপাদন করে না তাদের পুরস্কার দেয়। একজন বাবা পরামর্শ দিতেন পরিশ্রম করে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানিতে তুমি কাজ করতে পারো। অন্যজন পরামর্শ দিতেন খেটে পড়াশোনা করো যাতে একটা ভালো কোম্পানি তুমি কিনতে পারো। একজন বাবা বলতেন তোমরা মানে আমার সন্তানেরা আছো বলে আমি বড় হতে পারলাম না। অন্যজন বলতেন তোমরা সন্তানেরা আছো বলে আমাকে ধনী হতে হবে। একজন রাত্রে খাবার টেবিলে অর্থ এবং ব্যবসা নিয়ে কথা বলতে উৎসাহ দিতেন, অন্যজন খাওয়ার সময় টাকা পয়সার বিষয়ে কথা বলতে নিষেধ করতেন। একজন বলতেন টাকা পয়সার ব্যাপারে সবসময় সমাধানে চলবে, কোনো রকম ঝুঁকি নিও না। অন্যজন বলতেন ঝুঁকি সামলাতে শেখো। একজন বিশ্বাস করতেন আমাদের বাড়িটা আমাদের সব থেকে বড় বিনিয়োগ এবং আমাদের সব থেকে বড় সম্পত্তি। অন্যজন বিশ্বাস করতেন আমার বাড়ি একটা দায় এবং যদি তোমার বাড়ি সব থেকে বড় বিনিয়োগ হয় তাহলে তোমার বিপদ অবশ্যম্ভাবী। দুজন বাবাই সময় মতো বিল মিটিয়ে দিতেন, তবু একজন বিল মেটাতেন প্রথমে এবং আরেকজন মেটাতেন শেষে। একজন বাবা বিশ্বাস করতেন কোম্পানি অথবা গভর্নমেন্ট আপনার এবং আপনার প্রয়োজনের দায়িত্ব নেবে। তিনি সবসময় মাইনে বাড়া, অবসর গ্রহণে পরিকল্পনা, মেডিকেল সুবিধা, অসুস্থতার জন্য ছুটির দিন এবং অন্যান্য সুবিধা নিয়ে চিন্তায় থাকতেন। তিনি তার দুজন কাকাকে দেখে প্রভাবিত হয়েছিল। এরা মিলিটারিতে যোগ দিয়েছিলেন এবং 20 বছরের সক্রিয় সেবার পর অবসর লাভ করেছিলেন। তারা পুরো জীবন অধিকারের চুক্তি বলতে এনটাইটেলমেন্ট প্যাকেজ লাভ করেছিলেন। মিলিটারিরা তাদের অবসরপ্রাপ্ত কর্মীদের যে ডাক্তারি সুবিধা বা পিএফ সুবিধা দেয় তা তিনি খুবই পছন্দ করতেন। ইউনিভার্সিটির মাধ্যমে যে অধিকারের রীতি টেনিওর সিস্টেম আছে তিনি পছন্দ করতেন। তার কাছে সারা জীবন চাকরির সুরক্ষার চিন্তা এবং চাকরির সুবিধাগুলো এক সময় চাকরির থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তিনি প্রায়ই বলতেন আমি গভর্নমেন্টের কাজের জন্য অনেক খেটেছি, তাই এই সুবিধাগুলোর জন্য আমার অধিকার আছে। অন্যজন বিশ্বাস করতেন আর্থিক ব্যাপার সম্পূর্ণ আত্মনির্ভরতায়। তিনি অধিকারবোধের মানসিকতার বিরুদ্ধে ছিলেন এবং এতে কি করে দুর্বল এবং অর্থনৈতিকভাবে অভাবগ্রস্ত মানুষ তৈরি করছে তা বলতেন। তিনি আর্থিক ব্যাপারে সক্ষম হওয়ার উপর জোর দিয়েছিলেন। একজন বাবা কয়েক ডলার জমানোর জন্য কঠোরভাবে চেষ্টা করছিলেন, অন্যজন কেবল বিনিয়োগ করছিলেন। একজন বাবা শিখিয়েছিলেন কিভাবে ভালো চাকরির জন্য সংক্ষেপে ব্যক্তিগত তথ্যগুলি লেখা যায়, আর একজন শিখিয়েছিলেন কিভাবে ব্যবসা এবং শক্তপোক্ত ব্যবসা এবং আর্থিক পরিকল্পনার কথা লেখা যায় যাতে আমি চাকরি দিতে পারি। দুজনেই দৃঢ় চরিত্র সম্পন্ন বাবার প্রভাবে আমার সুযোগ হয়েছিল দুটো ভিন্ন চিন্তাধারা একজনের জীবন কি প্রভাব ফেলে তা লক্ষ্য করেছিলাম। মানুষ সত্যি তাদের চিন্তাধারা দিয়েই জীবন গঠন করে। উদাহরণস্বরূপ আমার গরিব বাবা সবসময় বলতেন আমি কখনো ধনী হব না এবং তার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। অপরপক্ষে আমার ধনবান বাবা সবসময় নিজেকে ধনী বলে মনে করতেন। তিনি এই ধরনের কথা বলতেন আমি একজন ধনী ব্যক্তি এবং ধনী ব্যক্তিরা এরকম করে না। যখন একটা বিরাট আর্থিক সংকটে পড়ে তিনি দেউলিয়া হয়ে পড়েছিলেন তখনও তিনি নিজেকে ধনী ব্যক্তি বলে পরিচয় দিতেন। তিনি নিজের স্বপ্নকে বলতেন গরিব হওয়া আর দেউলিয়া হওয়ার মধ্যে একটা তফাৎ আছে। দেউলিয়া হওয়া সাময়িক ব্যাপার এবং দরিদ্রতা চিরস্থায়ী।
আমার নির্ধন বাবা এও বলতেন আমার টাকা পয়সা আগ্রহ নেই, অথবা টাকা পয়সা কোনো ব্যাপারই না। আমার ধনী বাবা সবসময় বলতেন পয়সাই ক্ষমতা। আমাদের চিন্তাধারার ক্ষমতা হয়তো কোনোদিন পরিমাপ করা যাবে না, অথবা যথাযথ উপলব্ধি করা যাবে না, কিন্তু অল্প বয়সে আমার কাছে আমার চিন্তাধারা স্পষ্ট হয়ে গিয়েছিল, এবং কিভাবে আমি নিজেকে প্রকাশ করি সে সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিলাম। আমি লক্ষ্য করেছিলাম আমার গরিব বাবা তার চিন্তাধারা এবং কার্যপদ্ধতির জন্য দরিদ্র ছিলেন। তিনি কত টাকা রোজগার করছেন তার জন্য নয়, কারণ সেটা যথেষ্ট ছিল। দুজন বাবা থাকায় অল্প বয়সে নিজের চিন্তাধারা বেছে নেওয়ার ব্যাপারে আমি তীব্র সচেতন এবং সাবধান হয়ে গিয়েছিলাম। কার কথা আমার শোনা উচিত, আমার নির্ধন বাবা বা না আমার ধনবান বাবা? যদিও শিক্ষা এবং জ্ঞান অর্জন করার বিষয়ে দুজন মানুষেরই দারুণ শ্রদ্ধা ছিল, কিন্তু কি শেখা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমার চিন্তাধারায় বিরোধ ছিল। একজন চেয়েছিলেন আমি খেটে পড়াশোনা করি, একটা ডিগ্রি জোগাড় করি এবং একটা ভালো চাকরি জোগাড় করে অর্থ উপার্জনের জন্য কাজ করি। তিনি আমাকে পেশাদার তৈরি হওয়ার জন্য অ্যাটর্নি অথবা অ্যাকাউন্টেন্ট অথবা MBA বিজনেস স্কুলে পড়াতে চেয়েছিলেন। আরেকজন আমাকে পড়তে উৎসাহ দিয়েছিলেন ধনী হওয়ার জন্য, কি করে অর্থ কাজ করে বোঝাতে এবং কি করে এটাকে আমার জন্য কাজ করানো যায় শেখাতে চেয়েছিলেন। আমি পয়সার জন্য কাজ করি না, এই কথাগুলো তিনি বারবার আমাকে বলতেন। পয়সা আমার জন্য কাজ করে। 9 বছর বয়সে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার ধনবান বাবার কাছ থেকে অর্থের বিষয়ে শুনবো এবং শিক্ষা নিব। এটা করতে হলে যদিও আমার নির্ধন বাবা, যিনি কলেজের সমস্ত ডিগ্রির অধিকার ছিলেন, তবুও তার মতামতগুলি না শোনার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবং এরপরে রবার্ট ফ্রস্টের একটি শিক্ষা নামের সে একটি কবিতা লেখে। সেই কবিতাটি আমি পড়ে আজকের মতো এই পর্বটি শেষ করব। সেই কবিতাটি হচ্ছে, আমার প্রিয় কবি রবার্ট ফ্রস্ট। যদিও আমি তার অনেক কবিতাই পছন্দ করি, তবুও তার লেখা আমার প্রিয় কবিতা হলো যে পথটি নেওয়া হয়নি। এ থেকে প্রাপ্ত শিক্ষা আমি প্রতিদিন ব্যবহার করি। এবং কবিতাটি আমি এখন পড়ছি। যে পথটি নেওয়া হয়নি। এক হলুদ বনে দুটি পথ আলাদা হয়ে গেছে। দুঃখের কথা, আমি দুটোতেই চলতে পারবো না। একমাত্র পথিক আমি অনেকক্ষণ দাঁড়ালাম। যতদূর দৃষ্টি যায় একটা পথ দেখলাম, ঘাসের মাঝে কোথায় যেন বেঁকে গেছে। তারপর অন্য পথ নিলাম, ওর মতোই সুন্দর, হয়তোবা আরও বেশি, কারণ এ তো ঘাসে ভরা, জীর্ণতার চিহ্ন নেই কোথাও। যদিও এর উপর দিয়ে চললে হয়তো ক্ষয় হবে একই রকম। সেই সকল দুটো পথ একই রকম ছিল, পাতাই ছিল না পায়ের কালো চিহ্ন। আমি প্রথমটা আর একদিনের জন্য রেখে দিয়েছিলাম, যদিও জানতাম পথ থেকে পথান্তর চলে গেলে আমার আর ফেরা হবে না, বা আমার ফেরা হবে কিনা সন্দেহ। একটা দীর্ঘশ্বাসের কথা বলি। এখন থেকে অনেক অনেক যুগ পরে দুটো পথ বনে আলাদা হয়ে গেছিল, আর আমি নিয়েছিলাম জনবিরল পথটা, এবং এটাই বদলে দিয়েছিল সবকিছু। রবার্ট ফার্স্ট, 1916। এই হলো কবিতা, এবং এই কবিতাটি পড়ার মাধ্যমে আজকের পর্বটি শেষ করছি। এবং এরপরে আমরা এই কবিতার যেই ভাবার্থটা আছে, অর্থাৎ এখানে পরে একটা ছোট্ট সিকোয়েন্স আছে রবার্ট ফ্রস্টের শিক্ষা, সেই শিক্ষাটা সম্বন্ধে আমরা পরের পর্বে জানবো। এভাবে চলতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পড়ার মাঝেই থাকবেন, শোনার মাঝেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।